স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে বলছি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন। মাহবুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরোধী যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে বাংলাদেশ থেকে সরকার তারা চাল আমরা এক্সপোর্ট করছি, রপ্তানি করছি। এই রপ্তানি যদি আমরা একটা রপ্তানিকারক দেশ হতে চাই, আমরা যদি আসলে সিরিয়াস হই, এখন আমরা যে পরিমাণ করছি সেটা খুবই নগণ্য পরিমাণ, এটা আসলে বড় কিছু নয়, কিন্তু আমরা যে চাহিদার যোগানের উপরে কোনো প্রভাব ফেলবে না এবং মূল্যের উপরেও তেমন প্রভাব ফেলবে না। তাহলে আমরা যদি আসলে দীর্ঘমেয়াদী চিন্তা করি, আমরা যদি সেক্ষেত্রে আমাদের আসলে কৌশল কি হওয়া উচিত, রপ্তানি কৌশল কি হওয়া উচিত চালের ক্ষেত্রে? এখন আমরা যদি চাল রপ্তানি করতে চাই, আমাদের প্রথমেই দেখতে হবে যে মেজর যে রপ্তানিকারক দেশগুলো আছে তার তুলনায় আমাদের চালের উৎপাদন খরচ কত আর কি। তাদের তুলনায় যদি আমাদের চালের উৎপাদন খরচ কম হয় তাহলে তো আমরা কম্পিটিটিভ থাকবো না আর কি ওয়ার্ল্ড মার্কেটে আর কি। তো সেটা একটা বড় ইস্যু যে চাল উৎপাদনে আর কি আমাদের, আমরা অর্থনীতির ভাষায় বলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর কি। আমাদের সেই অ্যাডভান্টেজটা আছে কিনা এবং সেটা দাম দিয়ে আর কি বিচার করা যায় আর কি। তো এখানে আমরা অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের একটা অসুবিধা হলো আন্তর্জাতিক বাজারে আর কি কম্পিট করা, সেটা হলো যে আমাদের সেচের খরচ অত্যন্ত বেশি আমাদের কম্পিটিটিভ অন্যান্য কান্ট্রির তুলনায়। কারণ আমরা গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন থেকে সেচ করি, এখানে ডিজেলের খরচ ইত্যাদি ইত্যাদি অনেক বেশি লাগে। কিন্তু অন্যান্য দেশগুলো যারা আমাদের কম্পিটিটর আর কি চাল রপ্তানি মার্কেটে, তাদের কিন্তু সারফেস ওয়াটার ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে আর কি, বড় বড় আর কি। এবং সেক্ষেত্রে চাষিকে কিন্তু অতটা খরচ দিতে হয় না আর কি সেচের জন্য। ওইটার জন্যই আমরা একটু আমাদের উৎপাদন খরচের দিক থেকে আর কি আমরা পিছিয়ে আছি আর কি। তো সেটা একটা জিনিস। তবে আবার ভবিষ্যতে যদি দেখতে চাই, এখন যেমন আমরা দেখছি যে আমনের প্রোডাকশন বাড়ছে আর কি। এতদিন তো আমন বোরোর মাধ্যমে আর কি আমরা প্রোডাকশন বাড়াতাম, এখন আমনের প্রোডাকশন বাড়ছে। এখানে কিছু প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি আর কি এগুলো হয়েছে। এবং যদি আমনের উৎপাদন বাড়ে এবং আমাদের ভবিষ্যৎ যে বাড়তি উৎপাদনটা যদি আমন থেকে আসে, তাহলে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশন কমে আসবে আর কি। কারণ আমনে তো আপনার সেচ দিতে হয় না আর কি, দিলেও হয়তো এক দুইটা সম্পূরক সেচ দিতে হয়, এটা রেনফেড। সুতরাং আমনের কিন্তু উৎপাদন খরচ অনেকটা কম আর কি। সুতরাং ওই সিনারিটা পাল্টাবে যদি আমন আবার আর কি আমাদের টোটাল প্রোডাকশনের একটা বড় অংশ হিসাবে দেখা দেয়। এবং আমার ধারণা ভবিষ্যতে আমনই আর কি বেশি কন্ট্রিবিউট করবে আর কি। সেক্ষেত্রে উন্নত জাতের আমন প্রজাতি আসলে আমাদের লাগবে। আরেকটা কনসিডারেশন আর কি আমাদের করতে হবে, সেটা হলো যে আমরা কি রপ্তানি মানে উদ্বৃত্ত যেটা হবে আর কি সেটা রপ্তানি করব, নাকি আমরা চালের উৎপাদন কমিয়ে দেবো আর কি। কমিয়ে দিয়ে যে জমিটা আমার বাঁচবে সেটা আমাদের অন্যান্য ফসল যেগুলো আমরা আমদানি করি, এখন যেমন ডাল তেল ইত্যাদি কিন্তু বিরাট বড় আকারে আমরা আমদানি করি, ওখানে আমরা স্বয়ংসম্পূর্ণ না আর কি। এখন যদি চালের উৎপাদনে জমি কমিয়ে ওই সমস্ত ফসলের উৎপাদনে আমরা যদি জমি দিতে পারি আর কি, তাহলে কিন্তু আমাদের জন্য মোর অ্যাডভান্টেজ আছে আর কি। আমরা অন্যান্য ক্রপেরও ইম্পোর্ট সাবস্টিটিউশন করতে পারি আর কি, যেগুলো বড় আকারে আর কি এখনো। তো সেটাও আরেকটা কনসিডারেশন আর কি, যে আমার উদ্বৃত্ত থাকলেই আমরা আমদানি করব, নাকি না চালের উৎপাদনে জায়গা কমিয়ে দিয়ে আমরা অন্যান্য ফসলের দিকে যাব যেগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা যদি বলি যে আমনের দিকে আমরা বেশি নজর দেই, এখনো পর্যন্ত আমরা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে বোরো ধানের প্রতি, যেখানে সেচ নির্ভর এবং সেই সেচটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন, যার পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব আছে। সেক্ষেত্রে আমাদের আসলে আমন ভালো জাতের আমনের গবেষণার যে প্রয়োজন, সেটা কি আসলে সেই গবেষণাগুলো এদিকে কিছু দেশ মানে গবেষণা সংস্থাগুলো অনেক আগিয়েছে আর কি। একটা যেটা আমি উল্লেখযোগ্য মনে করি সেটা হলো যে সময় কমানো। আগে আমাদের যে পপুলার আমন ভ্যারাইটি ছিল, যেমন বিরিধান 11, স্বর্ণা, এগুলো 135 থেকে 140 দিনে লাগতো ওঠাতে। এখন কিন্তু 115 দিন 110 দিনে ওঠে, এরকম জাত বের হয়ে গেছে আর কি। তার একটা অ্যাডভান্টেজ হলো যদি তাড়াতাড়ি ওঠে, আপনার লেট সিজন যে ড্রাউট আর কি, অক্টোবরে বৃষ্টিপাত হলো না, অক্টোবরের আগেই আপনি হারভেস্ট করে নিতে পারেন আর কি। তাহলে আর ওই যে খরার যে প্রভাবটা সেটাও কিন্তু পড়ে না আর কি। এবং অল্প দিনে হলে আর কি চাষিরা তখন চিন্তা করবে যদি আমি অল্প দিনে আমন ধানটা উঠাতে পারি, তাহলে ধানটা উঠিয়ে আর একটা শাকসবজি নিতে পারবো কিনা। এখন হয়তো আমন আর বোরোর মাধ্যমে 1 মাস সময় আর কি পড়ে আছে বা 1.5 মাস সময়, এখানে অন্য ফসল করা যায় না। সেখানে যদি আমি আরো 1 মাস সময় বের করতে পারি আর তাহলে কিন্তু অন্যান্য ফসল, আপনাকে যেমন বললাম ডাল তেল শাকসবজি, এগুলো
শাকসবজি তো অত্যন্ত লাভজনক ফসল, ডাল তেল এখনো অতটা লাভজনক না, তবে আমরা প্রযুক্তির উন্নয়ন করে আর কি এগুলোকেও লাভজনক আর কি করতে পারি আর কি। তো সেটা একটা বড় অ্যাডভান্টেজ, স্বল্প মেয়াদী জাত বের করা। আর একটা হলো খরা সহিষ্ণু এবং বন্যা সহিষ্ণু জাত, এটাও আর কি বের হয়ে গেছে আর কি। সুতরাং আমাদের এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা হয়েছে, এখন কত তাড়াতাড়ি এই প্রযুক্তিগুলো আমরা চাষির কাছে নিয়ে যেতে পারি তার উপর নির্ভর করবে যে আমাদের প্রোডাকশন কতটা বাড়বে। আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ, যেটা অনেকে বলছেন যে যারা আসলে আমাদের ধান বা চাল উৎপাদন করছেন যে সব মানুষ, তাদের জীবন মানের আসলে খুব একটা উন্নতি হচ্ছে না, এবং যেটা অনেকেই বলছেন যে এখন মানুষ এই প্রফেশনটা বেড়ে আসতে চাচ্ছে, ওই জায়গাটা আসলে ইনসেন্টিভ আসলে কি হবে? এটা তো একটা কারণ তো হলো ছোট ছোট খামার আর কি। হ্যাঁ, আপনার আমাদের দেশে এমনিই জমি দুষ্প্রাপ্য, তারপরে আর কি ফ্যামিলি ভাগ হওয়ার সময় আর কি জমির পরিমাণও ভাগ হচ্ছে। তো ছোট ছোট খামার আমি যতই লাভ করি না কেন, ওখান থেকে আমার সংসারের জন্য যে প্রয়োজন সেটা আসবে না আর কি। হ্যাঁ, আমাকে অন্য কিছু করতে হবে আর কি ধান উৎপাদনের তুলনায়। আর একটা বিষয় হলো যে দাম, আমি আমার উৎপাদিত শস্যের দাম কতটা পাচ্ছি আর কি, সেটাও আর একটা ফ্যাক্টর। এখানে তো আমরা জানি আমাদের মার্কেটিং সিস্টেমে এখনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে আর কি। অনেক সময় মধ্যস্বত্বভোগীরা আর কি বিরাট একটা অংশ নিয়ে নিচ্ছে উৎপাদকের দাম এবং ভোক্তার দামের মধ্যে যে গ্যাপটা আর কি সেখানে। এখানে যদি আমরা মার্কেটিং এফিসিয়েন্সি করতে পারি, ফার্মারদের সরাসরি মার্কেটের সঙ্গে সংযুক্ত করতে পারি, এখানেও কিন্তু আর কি চাষির কল্যাণ আর কি বাড়তে পারে। ধন্যবাদ ডক্টর মাহবুব হোসেন। আমাদের সময় সর্বোচ্চ আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।